সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুর্কির বিচার বিভাগীয় ইতিহাসে এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটরস অফিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩৭ জন শীর্ষ ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যা শুধু গাজা যুদ্ধের নৃশংসতাকে আন্তর্জাতিক আইনের কাঠামোয় নতুন আলোচনার জন্ম দিয়েছে তাই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় তুর্কির অবস্থানকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে গেছে। গাজায় ইসরায়েলি হামলার সময় শিশু, নারী, বয়স্ক কাউকেই রেহাই দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিবৃতি বারবার পরিষ্কারভাবে দেখিয়েছে, গাজা অবরোধ, হাসপাতাল লক্ষ্য করে হামলা, খাদ্য ও ঔষধ আটকানো, শিশুদের হত্যা, এসব আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গণহত্যার চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং তুর্কির আদালত যখন তদন্ত শেষে বলল যে ইসরায়েল সিস্টেমেটিক গণহত্যা চালিয়েছে, তখন সেই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি আইনি প্রমাণ ভিত্তিক অবস্থান। ইসলামী দুনিয়াকে এক সুতোয় বাঁধতে নয়া তুর্কির সংযোগ নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইস্তাম্বুল বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়াসিন শামলের বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে ঝড় তুলেছে। তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত ৫ বছরের হিন্দ রাজাবের ঘটনা উল্লেখ করে বলেছেন, একটি শিশুকে গাড়ির ভেতরে ৩৩৫ বার গুলি করা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে যে ইসরায়েলি সামরিক জান্তারা শিশুদেরও ভয় পায়। বড় কথা, এসব ঘটনা কেবল আবেগকে নাড়া দেয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার আইনে জেনোসাইডাল ইন্টেন্ট বা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুর্কি প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতালে বোমা হামলা, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীদের উপর আক্রমণ, গ্লোবাল সমুদ ফ্লোটিলা ইস্যু, এসবই মামলার নথিতে যুক্ত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হল, তুর্কি দণ্ডবিধির ৭৬ ও ৭৭ ধারায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কোনো মেয়াদ উত্তীর্ণতা নেই। অর্থাৎ অপরাধীরা আজ কোথায় আছে, কোন দেশে নির্বিঘ্নে দিন কাটাচ্ছে, তা বিচারিক প্রক্রিয়ার জন্য কোনো বাধা নয়। তবে এখানে বিষয়টি শেষ নয়। একই সময় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা ইস্যুতে কঠোর অবস্থানের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সুদান, ককেশাস, লিবিয়া, সোমালিয়া, ইথিওপিয়া যেসব এলাকায় উত্তেজনা তীব্র, সেসব জায়গায় শান্তি প্রতিষ্ঠার জন্য এক অভূতপূর্ব কূটনৈতিক মিশন চালিয়ে যাচ্ছেন। এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হবে, যাতে তারা আফগানিস্তানের সাথে সীমান্ত উত্তেজনা নিরসনে সরাসরি ভূমিকা রাখতে পারে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, পাল্টা হামলা, সীমান্ত গোলাগুলি দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। কিন্তু কাতার ও তুর্কির মধ্যস্থতায় অক্টোবর মাসে প্রথম যুদ্ধবিরতি হয়েছে এবং ইস্তাম্বুলে বহু দফা আলোচনা হয়েছে। এরদোয়ান বিশ্বাস করেন, এই দুই ভ্রাতৃপ্রতিম দেশকে সংঘাত থেকে সরিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পথে আনা তুর্কির দায়িত্ব। একইভাবে সুদানে ২০২৩ সাল থেকে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। লাখো মানুষ বাস্তুচ্যুত, হাজার হাজার নিহত, শিশুরা দুর্ভিক্ষে আক্রান্ত। আন্তর্জাতিক শক্তিগুলো নানাভাবে জড়িত থাকলেও কার্যকর মধ্যস্থতা হয়নি। এই পরিস্থিতিতে এরদোয়ান বলেছেন, সুদানের প্রতিটি রক্তপাত তুর্কিয়ার বিবেককে আঘাত করে এবং তুর্কিয়া কখনো দর্শক হয়ে থাকবে না। আফ্রিকার উপকূল, লোহিত সাগর করিডোর, কৌশলগত বাণিজ্য পথ, এসব কিছু তুর্কিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তবে এরদোয়ান এটিকে মানবিক সংকট হিসেবেও দেখছেন। সুদানের সাধারণ মানুষ তুর্কিয়ার উপর আস্থা রাখে, কারণ তুর্কিয়ার আফ্রিকা নীতি, ইতিহাস, বাণিজ্য ও উন্নয়ন সবকিছুর দীর্ঘ ইতিহাস রয়েছে তুরস্কের সাথে। ককেশাসে আজারবাইজান আর্মেনিয়া সম্পর্কেও তুরস্ক একটি বিশেষ প্রভাব তৈরি করেছে। দ্বিতীয় কারাবাখ যুদ্ধের সময় তুর্কি ড্রোন ও সামরিক সহযোগিতা আজারবাইজানে বিজয়ে বিশেষ ভূমিকা রাখে। এখন যুদ্ধ শেষ হওয়ার পর তুর্কি বলছে, সময় এসেছে শান্তির এবং আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার। যুক্তরাষ্ট্র, আজারবাইজান, আর্মেনিয়ার মধ্যে হওয়া আগস্ট চুক্তির পর দক্ষিণ ককেশাসে এক নতুন শান্তির জানালা খুলেছে।
তুর্কিয়া ও আজারবাইজান একসঙ্গে তাদের কৌশল সমন্বয় করছে। তুরস্ক বহু বছর বন্ধ থাকা আর্মেনিয়ার সাথে সীমান্ত পুনরায় খোলার উদ্যোগ নিয়েছে। যদিও আর্মেনিয়া তুরস্ক সম্পর্ক একটি শতাব্দীব্যাপী ইতিহাসের কারণে জটিল, তারপরও স্বাভাবিকীকরণের অগ্রগতিকে তুরস্ক একটি আঞ্চলিক শান্তির সুযোগ হিসেবে দেখছে। এরই সমান্তরালে তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল ইস্যু গাজা যুদ্ধ নিয়ে এক সক্রিয় ভূমিকা পালন করেছে। কাতার ও মিশরের পাশাপাশি তুরস্ক হামাস ইসরায়েলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল প্রতিশ্রুত 600 ট্রাক খাদ্য ওষুধ ঢুকতে দিচ্ছে না। তুর্কি জাহাজ গুডনেস শিপের আল আরিশ বন্দরে পৌঁছালেও ইসরায়েলি বাধায় সাহায্য আটকে গেছে। এটি শুধু মানবিক অবরোধ নয়, বরং এটি রাজনৈতিক চাপ প্রয়োগের একটি রূপ। তুরস্ক এই বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরছে। গাজায় তুরস্কের ধারাবাহিক মানবিক সহায়তা পাঠানো এবং অবরোধের বিরুদ্ধে কণ্ঠ তোলার ফলে আঙ্কারা মুসলিম বিশ্বে একটি নৈতিক অবস্থানে পৌঁছে গেছে, যা অনেক আরব দেশ প্রকাশ্যে নিতে সাহস করে না। লিবিয়াতেও তুরস্কের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বারবার ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বিদেশি সমর্থিত মিলিশিয়ারা রাজধানী দখলের চেষ্টা চালাচ্ছিল। তুর্কির সামরিক এবং কূটনৈতিক সমর্থন লিবিয়ার রাজনৈতিক গতিপথ বদলে দিয়েছে। এখন লিবিয়ায় তুলনামূলক স্থিতিশীলতা এসেছে এবং তুরস্ক সেখানে পুনর্গঠন কার্যক্রম ও শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখছে। সোমালিয়া ইথিওপিয়া সংকটে 2024 সালে তুর্কিয়ার মধ্যস্থতা ছিল একটি ঐতিহাসিক সাফল্য। দুই দেশের নেতাদের আঙ্কারায় এনে সমঝোতা করানো শুধু তাৎক্ষণিক সংঘাত থামায়নি, বরং দুই অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিয়েছে। অলিখিত সত্য হলো, তুর্কিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়া করিডোর জুড়ে এক নতুন ভূরাজনৈতিক ভারসাম্য নির্মাণ করছে, যেখানে তুর্কির ভূমিকা ক্রমে আন্তর্জাতিক শান্তির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হচ্ছে। এদিকে সামরিক কৌশলের দিক থেকেও তুরস্ক নিজস্ব অবস্থান শক্ত করছে। F-35 প্রকল্প থেকে বাদ পড়া এবং মার্কিন কাটসা নিষেধাজ্ঞার পর তুরস্ক বুঝে গেছে যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভর করা যায় না। তাই ইউরোফাইটার সংগ্রহ, কাতার ও ওমানের সেকেন্ড হ্যান্ড যুদ্ধবিমান কেনার সম্ভাবনা এবং দেশীয় যুদ্ধবিমান প্রকল্প কান সব মিলিয়ে তুর্কি প্রতিরক্ষা শিল্প এখন স্বনির্ভর পথে অগ্রসর হচ্ছে। এরদোয়ান জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সাথে আলাপের পর F-35 এর বিষয়ে সম্ভাব্য ইতিবাচক সিগন্যাল পাওয়া গেছে। তবে তুরস্ক এখন আর একক উৎসের উপর নির্ভর করতে চায় না। স্বদেশ জনসংখ্যা সংকট মোকাবেলায় এরদোয়ান 2025 সালকে পরিবার বছর ঘোষণা করেছেন। তিনি বলেছেন, 1.7% জনসংখ্যা বৃদ্ধি তুরস্কের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। 3 সন্তান পরামর্শকে তিনি এখন 4 বা 5 সন্তানে উৎসাহ হিসেবে উল্লেখ করেছেন। এর পেছনে অর্থনৈতিক, সামাজিক ও ভূরাজনৈতিক বিবেচনা রয়েছে। বৃদ্ধি জনসংখ্যা মানে অর্থনৈতিক চাপ, কর্মক্ষম জনশক্তির ঘাটতি, সামরিক শক্তির দুর্বলতা, এসব তুরস্কের মতো উন্নয়নশীল রাষ্ট্রের ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসবের সমন্বয়ে স্পষ্ট হয়ে যায় তুরস্কের বর্তমান রাজনীতি 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: ন্যায় বিচার ভিত্তিক মানবাধিকার অবস্থান, আঞ্চলিক বৈশ্বিক মধ্যস্থতা ভিত্তিক শান্তি কূটনীতি এবং কৌশলগত প্রতিরক্ষা স্বনির্ভরতা। গাজায় গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের নৈতিক শক্তিকে দৃঢ় করেছে। পাকিস্তান, আফগানিস্তান, সুদান, ককেশাস, লিবিয়া, সোমালিয়া, ইথিওপিয়া এইসব অঞ্চলে মধ্যস্থতা তুর্কির কূটনৈতিক শক্তির প্রমাণ দেখিয়েছে। আর ইউরোফাইটার F-35 প্রশ্নে বিকল্প প্রস্তুতি তুরস্ককে দীর্ঘমেয়াদে সামরিকভাবে শক্তিশালী করবে। সার্বিকভাবে বলা যায়, তুরস্ক এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং একাধিক মহাদেশে কার্যকর ক্ষমতা প্রয়োগকারী রাজনৈতিক ও নৈতিক শক্তি, যার প্রভাবে ভবিষ্যৎ ভূরাজনীতি নতুনভাবে রচিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।